শাশুড়ি নামের এই আপদ কতদিনই বা সহ্য করবি? বৃদ্ধাশ্রমের অভাব আছে? ছুঁড়ে ফেলে দিয়ায়। এত সুন্দর ফ্ল্যাটে কিরকম একটা বাজে গন্ধ হয়ে গেছে। এটা কি তোর নাকে যায় না? নাকি ঘ্রাণ শক্তি হারিয়েছিস? নিজের জীবন তো শেষ করবি, মাছ দিয়ে বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে। তোর এই কেয়ারলেস ব্যাপারটা আমার একদম সহ্য হয় না মোনা। আমার শাশুড়ির মুখে আমার মাকে উদ্দেশ্য করে বলা কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি শিহাব। আমি আর মোনালিসা পালিয়ে বিয়ে করার পরে এই দ্বিতীয়বার উনি মানে আমার শাশুড়ি মা আমার বাসায় এলেন। প্রথমবার এসেছিলেন আমার ছেলে পুষ্পের জন্মের পর, আর এবার এলেন পুষ্পের প্রথম জন্মদিনে। খুব উচ্চবিলাসিতা না হলেও বাবার রেখে যাওয়া 1800 স্কয়ার ফিট ফ্ল্যাট ও হ্যান্ডসাম স্যালারি একটা কর্পোরেট জবে মোনা মানিয়ে নিয়েছে। প্রথম 2 বছর বাবার বাড়ির সাথে যোগাযোগ ছিল না। পুষ্প পেটে আসলে যোগাযোগ শুরু হয়। আমার মা শয্যাশায়ী আজকে 2 বছর, লোয়ার সাইড প্যারালাইজড। মোনা নিজের হাতে মায়ের কাজগুলো করে। আমি 24 ঘন্টার জন্য লোক রাখতে চেয়েছিলাম, কিন্তু মোনা রাজি হয়নি। তাই 3জন ছুটা বুয়া আছে, 2জন ঘরের কাজ আর একজন মায়ের কাজগুলো 2টো পর্যন্ত করে। লোক রাখার সময় মোনা বলেছিল, আমি যখন পারবো না তখন রেখো। মা তো কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে না কারো, যতদিন থাকে মায়ের কাজ আমিই করব। কিন্তু আমার শাশুড়ি মা এসব কি বলছেন? একজন মা হয়ে কি পরামর্শ দিচ্ছেন নিজের মেয়েকে? আমার সমস্ত শরীরের রক্ত কাঁপতে শুরু করলো, মাথা দপদপ করে জ্বলে উঠল। কান থেকে কথা না যেন সীসা গলিয়ে ঢেলে দিচ্ছে। কেমন একটা ঘৃণা মিশ্রিত রাগ এসে ভর করলো। মনে মনে ঠিক করলাম, এক্ষুনি গিয়ে মোনালিসাকে সহ ওর মাকে আমার বাসা থেকে ঘাড় ধরে বের করে দেব। এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মাকে বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে! পা বাড়াতেই মোনালিসার কণ্ঠ ভেসে আসলো। কি জানি বলতে চাইছে, আর ওর কথার মধ্যে ওর মাকে কথা বলতে নিষেধ করছে। ওর মায়ের সঙ্গে ওর মতটাও কেন জানি শুনতে ইচ্ছে করলো। তাহলে 16 কলা পূর্ণ হবে। নিজের সমস্ত রাগ ক্ষোভকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দমালাম। পর্দার সামান্য কিছু আড়ালে ঢেকে দাঁড়ালাম। কান খাড়া করে সজাগ হলাম আর একটু। মা, তোমার সেই আমাদের ছোটবেলায় দাদির সাথে বেঁচে থাকার দিনগুলো মনে পড়ে? আমার মনে আছে মা, তুমি যখন দাদির সাথে খিটমিট করতে, দাদির সাথে তর্ক করতে, তখন আমাদের ঘরের পরিবেশটা কেমন বিষাক্ত আর করুণ হতো। আব্বা তোমাকে শাসন করলে তুমি রান্না করতে না, তখন দাদির রান্না করা লাগতো। দাদির রান্না করতে কষ্ট হতো, তবুও তুমি সেই রান্না খেতে না, নানার বাড়ি চলে যেতে। তখন আমরা আরও অসহায় হয়ে পড়তাম। দাদির কষ্ট তখন বাড়তো। পুরো বাড়ি সহ আমাদের সবার দায়িত্বে দাদি নাস্তানাবুদ হতেন, আর আব্বা এসব নিয়ে অসহায় দিশেহারা হতেন। নিজের ব্যবসাতেও মন দিতে পারতেন না, আবার আমাদেরকেও দেখাশোনা করতে পারতেন না। তোমাকে মানাতে পারতেন না, আবার ওদিক থেকে দাদি নিজের মা তাকেও ফেলে দিতে পারতেন না। তুমি তোমার মতন থাকতে, দাদির কষ্ট হলেও দাদি দাদির মতন। মাঝ দিয়ে আমরা 3 ভাই বোন আর আব্বা কি এক অনলে পুড়তাম। মা, তুমি যদি বুঝতে, দাদি আগের দিনের মানুষ, তোমার সাথে সব মত মিলতো না। বারবার ঘুরে ফিরে একই কথা বলতেন। তোমার পছন্দ হতো না একই কথা বারবার শুনতে। তুমি তো এই যুগের শিক্ষিত মেয়ে, চাইলেই তুমি কিছু কৌশল অবলম্বন করে এড়িয়ে যেতে পারতে। তা না করে তুমি চাইলে 70 বছর একই মতাদর্শের একজনকে পরিবর্তন করতে। আরও সহজ হতো, যেহেতু আব্বা তোমার প্রতি দুর্বল ছিল। আব্বা বুঝতো দাদির কোন কথা অন্যায় হয়েছে, সেটা তোমাকে বোঝাতে গেলে তুমি কোনোদিন মানোনি। তুমি কৌশল অবলম্বন করাকে ছোট হওয়া ভাবতে, যেটা আমি তখন না বুঝলেও এখন বুঝি। কারণ আমি এখন সংসার করি, আমিও কারো স্ত্রী, কারোর মা। তোমার আর দাদির রেষারেষিতে সবচেয়ে বেশি কষ্ট কে পেত জানো মা? কষ্ট পেত আব্বা, যে তোমার প্রিয় স্বামী। তোমার প্রাণের অধিক প্রিয় সন্তানরা মানসিক অশান্তিতে ভুগত। অথচ একটু ঘুরিয়ে নিলেই কিন্তু বিষয়টা অত জটিল না হলেও হতো। দিন কি তেমন আছে? তোমার ছেলেমেয়েরা কি ছোট আছে?
তোমাকে জ্ঞান দেওয়ার শাশুড়ি আছে, না তোমার স্বামী আছে? কিছুই নেই। এই সুন্দর ফ্ল্যাটটা আমার শ্বশুর অনেক কষ্ট করে কিনেছেন, যাতে আমার শাশুড়ি আর শিহাব সুখে থাকতে পারে। ফ্ল্যাটটা কিনে আমার শাশুড়ির নামে লিখে দিয়েছেন। নমিনি রেখেছে শিহাবের প্রথম সন্তানকে, মানে আমার পুষ্পকে। তুমি বলছো সেই ফ্ল্যাট থেকে আমি আমার শাশুড়িকে, মানে যিনি আমার স্বামীর মা, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তারপর এখানে আনন্দের সুখে শান্তিতে থাকবো? আমি পারবো না মা। ওনার নারী ছেঁড়া সন্তানটা আমার সবচেয়ে প্রিয় মানুষ, যাকে ছাড়া আমি শূন্য। ওনার কষ্ট করে মানুষ করা সন্তানটা আমার সন্তানের পিতা। আমার বিবেক কোনোদিনও পারবে না। তুমি যেমন আমার কাছে, আমার শাশুড়িও তেমন। তুমি যদি অসুস্থ থাকতে, তাহলে কি আমি তোমাকে ফেলে দিতাম? আজকে তুমি যদি আমার শাশুড়ির মতন অচল হয়ে যাও, রোশানের বউয়ের কাছেও তো আশা করো তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে কোনো বৃদ্ধাশ্রমে, তাই না? যেমনটা দাদির সময় তুমি চেয়েছিলে, কিন্তু আব্বা তোমার সেই ইচ্ছে পূরণ করেনি। জানো মা, তোমার কাছ থেকে চলে আসার পরে ওনার কোলে মাথা রেখে আমি ঘুমাতাম। আমার যে এই সুন্দর লম্বা চুলগুলো দেখছো না, আমি এখনো আমার লম্বা চুলগুলো বাঁধি না, পারিও না, অভ্যাস করতে হয়নি। তুমি বড় আপু যেমন করে যত্ন নিতে আমার চুলের, তার থেকেও বেশি সতর্ক থাকতো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি আমার চুলগুলো এখনো বেনি করে দেয়, খোপা করে দেয়, অথচ নিজে উঠে ওয়াশরুমও যেতে পারে না। হুইল চেয়ারে থাকলে মাঝে মাঝে আমার রুমের বাতিটাও বন্ধ করে যায়। আমি ঘুমে থাকি, টের পাই না। শিহাবের সাথে কিছু হলে কোনোদিনও আমার শাশুড়ি আমার বিপক্ষে যায় না, তাতে আমার দোষ বেশি থাকলেও শিহাবকে শাসন করে। তাকে ছুঁড়ে ফেলে দিতে বলছো? উনি আমার স্বামীর মা, আমার সন্তানের দাদি। এই সংসারটা ওনার। ওনার সংসারে এসে আমি ওনাকেই ছুঁড়ে ফেলে দেব? মোনা কাঁদছে। আমার শাশুড়ি নিশ্চুপ হয়ে গেছে। আমার চোখ দিয়েও পানি পড়ছে। আমি হিরে চিনতে ভুল করেছি। একটু আগে মোনার ওপর হওয়া খারাপ ধারণার জন্য নিজের কাছে নিজেকে ছোট লাগছে। এতদিন একসাথে থেকেও আমি মোনাকে কি করে চিনলাম না? কয়লার গুদামে যদি হীরা থাকে, হীরা কয়লা হয় না। নিজের সংসারে তোমরা শাশুড়ি পুত্রবধূ মিলে সারা জীবন দুর্ভিক্ষ তৈরি করে এসেছো, সুখের দুর্ভিক্ষ, যার ফলাফল ভোগ করেছি আমরা। আমি তেমন ভোগান্তিতে আমার স্বামী সন্তানদের ফেলতে পারবো না। আমাকে এসব বোঝাতে এসো না। বলা যায় না, মানুষের মন তো কখন ঘুরে যাবে। যেহেতু আমার শাশুড়ির সাথে আমার নারীর বাঁধন নেই, এসব বলতে আর কোনোদিন আমাদের বাড়িতে এসো না মা। এসব শিহাব শুনলে খুব কষ্ট পাবে। তুমি আমার মা। আমি চাই না ভুল করে রাগের মাথায় হলেও শিহাব তোমার সাথে খারাপ ব্যবহার করুক। তোমার যদি আমাদের দেখতে খুব ইচ্ছে করে, ফোন দিও, আমি গিয়ে দেখা করে আসব। মোনার পায়ের শব্দ পেয়ে দ্রুত সরে গেলাম পর্দার আড়াল থেকে। মোনার হাতে তেলের বাটি। এখন সে মায়ের রুমে যাবে। প্রতিদিনের রুটিন এটা। বিকেলে মাকে রেডি করে হুইল চেয়ারে বসিয়ে বারান্দায় নিজে বসে মায়ের পায়ের কাছে। মোনার মাথার চুলগুলো আমার খুব পছন্দ। মাকে প্রথম যেদিন মোনার কথা বলেছিলাম, প্রথম চুলের কথাই বলেছিলাম। একজন আছে যার লম্বা চুলগুলো আমার খুব পছন্দ মা। মা হেসে বলেছিলেন, শুধু মাথার চুল বাড়ি নিয়ে তো আসা যাবে না, মানুষটাকেও নিয়ে আয়, চুল আপনা আপনি চলে আসবে। বিয়ের পর থেকে মা মোনার জন্য কি লতা পাতা মিশিয়ে তেল বানিয়ে দেয়। আমাকে দিয়েও আমলকি, হরিতকি আরও হাবিজাবি কি কি আনিয়ে নিয়েছে। এখন মোনা শিখে গিয়েছে, নিজেই বানায়। সেই তেল মা মাথায় দিয়ে মাসাজ করে মোনা চোখ বন্ধ করে থাকে। গোধূলির আলো মাখা আমার ছোট্ট বারান্দায় পুষ্পকে কোলে নিয়ে বসে আমি দেখি সেই দৃশ্য। এটা আমার পৃথিবীতে দেখা দৃশ্যের ভেতর প্রিয় দৃশ্য। তারপর একদিন হঠাৎ আমার শাশুড়ি আমার স্ত্রীকে ফোন করে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইছেন। আমি আড়াল থেকে শুনলাম আমার শাশুড়ির নিজের ছেলে আর ছেলের বউ নাকি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে। আমার শাশুড়ি কান্নারত কথা শুনে আমার স্ত্রী বলল, একদিন তুমি দাদি আর আমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিলে। ভাগ্যের কি পরিহাস, আজ তোমার শেষ ঠিকানা সেই বৃদ্ধাশ্রম। আমি ক্ষমা করার কেউ নই মা। ওই যে সৃষ্টিকর্তা, উনিই সব কিছুর বিচার করবেন।
মানুষ তার কর্মফল এই জন্যেই ভোগ করে। আমি এখানে কিছু করতে বা বলতে পারবো না মা। ভাইয়া ভাবি যা ভালো বোঝে তাই করুক। তবে একটা কথা, আমি যদি তোমার এই অবস্থার কথা আমি আমার স্বামীকে বলি, অর্থাৎ তোমার জামাইকে বলি, তাহলে সে তৎক্ষণাৎ তোমাকে আমাদের বাসায় নিয়ে আসবে। শুধু তাই নয়, তোমার ভরণ পোষণের দায়িত্বও নেবে। কিন্তু আমি তাকে কিচ্ছুটি জানাবো না, কারণ তুমি একদিন এই মানুষটির মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসতে চেয়েছিলে। তাই আজ তোমার নিয়তি তোমায় সেই ঠিকানায় পৌঁছে দিয়েছে। আমি রাখলাম মা, ভালো থেকো, যেখানেই থাকো। তারপর আমার শাশুড়ি মা ফোনের মধ্যেই কাঁদতে থাকে আর মোনার কাছে ক্ষমা চাইছেন। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, আমি যে সব কিছুই জানি সেটা মোনাকে বলে দেওয়া উচিত। মোনা আসার পর মোনাকে বললাম, আমি সব ঘটনাই জানি। তোমায় একটা প্রশ্ন করতে চাই, তুমি জেনে শুনে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি হলে কেন? আর তোমার ভাইকেই বা তুমি বাধা দিলে না কেন? মোনা বলল, মানুষ মানুষের ভাগ্য আর কর্মফলকে কোনোদিন বদলাতে পারে না। উনি যা করেছেন তা ওনার জন্যও বরাদ্দ। আর ভাই যা করছে সেটাতে তার তো কোনো দোষ নেই। সে ছোট থেকে যা দেখেছে তাই শিখেছে। মায়ের করা দাদির ওপর অন্যায় অবিচার সব কিছুই সে দেখেছে। তাই আজ তার এই নমুনা। আজ আমি যদি আমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম, তারপর আমাদের ছেলে পুষ্প যদি সেই একই জিনিস আমাদের সাথে করবে না, সেটা কে বলতে পারে? তাই আমিও সব কিছু থেকে সরে এসেছি। মোনার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সত্যিই তাই, মানুষ মানুষের কর্মফল এই জন্মেই ভোগ করে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।